স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সাথে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে যুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন আমিরুল ইসলাম কাগুজি, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি কাগুজি ভাই। ধন্যবাদ মাহবুব, এবং একাত্তর টিভির দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে। তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে আজকে। নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা প্রেস উইং থেকে বলেছে। আমরা যদি এটা নিয়ে একটু যদি মন্তব্য করেন, এটার তাৎপর্য কি? যে প্রধান উপদেষ্টা তার এই যে নির্বাচন যথাসময় অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার ব্যাপারে যে তার আন্তরিকতা, সেইটা তিনি কিন্তু বিভিন্নভাবে প্রকাশ করে যাচ্ছেন, আর প্রস্তুতিও কিন্তু ওইভাবে চলে যাচ্ছে। তার কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশনকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, তারা কিভাবে নির্বাচনটাকে করতে হবে তা সেই ছকগুলো তৈরি করে ফেলেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচনে যতগুলো কেন্দ্র তৈরি হবে, প্রতিষ্ঠিত হবে, সেগুলো তো বলা হয়েছে, এবং নির্বাচন কেন্দ্রগুলোতে যেরকম মানে একটু অব্যবস্থাপনা অনেকগুলো আছে, আবার সংস্কার করার দরকার, সে ব্যাপারগুলোও তারা খুব সামনের দিকে এগিয়ে নিচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে বা আমাদের পুলিশ এবং আনসার, বিজিবি এর পাশাপাশি সেনাবাহিনীর একটা ভূমিকা থাকে, সশস্ত্র বাহিনীর একটা ভূমিকা থাকে, যে কারণে তিন বাহিনীর প্রধানকে তিনি যে নিয়ে বৈঠকটা করেছেন, এটা খুবই সিগনিফিক্যান্ট বলতে হবে, এবং নির্বাচনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে এই বৈঠকটি। আচ্ছা, যদি একটু অতিথিদের যুক্ত করে নিই। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপি দলীয় সাবেক এমপি এবং সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি; এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপ শাখা। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার প্রতিক্রিয়াটাও একটু জানি, মানে কি তাৎপর্য দেখেন, মানে যদি একটু ছোট্ট করে মন্তব্য করেন। আমি তিনজনের মন্তব্যটাই একটু নিয়ে নেব এই প্রসঙ্গে। প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক। আসসালামু আলাইকুম। আমি পজিটিভলি দেখতে চাই। প্রধান উপদেষ্টা প্রথম থেকেই খুব দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে উনি ক্ষমতা থেকে বিদায় নিতে চাচ্ছেন, বাংলাদেশের জনগণকে গণতন্ত্রের পথে উত্তীর্ণ করতে চাচ্ছেন। এটা ওনার কমিটমেন্ট ছিল, এবং ওনার এই কমিটমেন্টের অংশ হিসাবে আমি বোধ করি যে আজকের এই মিটিংটি সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতা নির্বাচনকালীন সময়ে খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন, এখনই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মাঝে, স্পেশালি একটি দল জামাত ইসলামের মহিলা কর্মীদের উপর আক্রমণ করেছে। দেশের পরিস্থিতি কিন্তু খারাপ হতে পারে এবং নির্বাচনের সময় খারাপ হয়ে যায়। এই ক্ষেত্রে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকাটি এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের অতীত ইতিহাস অনুযায়ী তাদের যে মানে গৌরবজনক ভূমিকা রয়েছে, সেই অনুযায়ী যদি ওনারা কাজ করে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। আমি মনে করি প্রধান উপদেষ্টার এই মিটিংটি নির্বাচনী যে ট্রেন শুরু হয়েছে, সেই ট্রেনটির গতিপথ আরেকটু বেড়ে গেল। ধন্যবাদ। জি, সাইফুল হক, মানে আপনি একই রকম মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা, শুভেচ্ছা এবং সালাম। গণমাধ্যমে যেটা আপনি বললেন যে আজকে তিন বাহিনীর প্রধান আর সরকারের প্রধানের সাথে সাক্ষাৎ, প্রধানত নির্বাচনের প্রস্তুতি নিয়ে, এটা নিশ্চয়ই আমি মনে করি যে এক ইতিবাচক বার্তাই এটা দিচ্ছে। সরকারের যে কমিটমেন্ট ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন করা, আর আমাদের সেনাবাহিনীর দিক থেকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সহ যেটুকু তাদের দিক থেকে আমরা এ পর্যন্ত বক্তব্য যেটুকু দেখে এসছি, তারাও তো এ পর্যন্ত সরকারকে সহযোগিতা দিয়ে আসছেন বিচার, সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে, যাতে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনের এই পর্যায়টা যাতে আমরা সম্পন্ন করতে পারি। আর কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত যেহেতু নির্বাচনের ব্যাপারে প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সির
পেশাগত দায়িত্বের ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন আছে, কিছু কিছু দুর্বলতার কথা আমরা জানতে পারি। সেদিক থেকে আমরা সশস্ত্র বাহিনীকে ডিপ্লয় করার যে কথাবার্তা বলছি, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যুক্ত কেন্দ্র পর্যায়ে ডিপ্লয় করা, এটা ভোটারদের মধ্যে আস্থার জায়গাটা, ভরসার জায়গাটা তৈরি করবে। আমার মনে হয় এটা সামগ্রিক জনগণের মধ্যে ফেব্রুয়ারি নির্বাচন এবং সামগ্রিকভাবে যে নির্বাচনটাকে আমরা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য করতে চাই, তো আমার মনে হয় সে ব্যাপারে ভোটার এবং জনগণের মধ্যে একটা আস্থাবোধের জায়গাটা এটা বাড়িয়ে তুলবে। আরেকটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এখনো বেশ কিছু চ্যালেঞ্জের জায়গা আছে। আইন শৃঙ্খলা বলি, প্রশাসনের ক্ষেত্রে বলি, বিভিন্ন ধরনের আমরা দেখি যে সামাজিক নৈরাজ্যেরও এক ধরনের বিস্তার আছে। এসব ব্যাপারগুলো যদি আমাদের এই ডিপ্লয়মেন্টের মধ্য দিয়ে পর্যায়ক্রমে এটাও যদি একটা আস্থার জায়গাটা পর্যায়ক্রমে আসে, সামগ্রিকভাবে একটা ইতিবাচক দিকেই হতো। জি, অ্যাডভোকেট আশরাফি পাপিয়া, আপনি কি মনে করেন এই বৈঠক নিয়ে? আপনার এইখানে ব্যাপার হচ্ছে কি যে অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত কমিশনের যে বিশ্বাসঘাতকতার প্রশ্নটা দুদিন যাবত উঠছে এবং আলোচনার টেবিলেই সমাধান চায় বলেছে, যেটা বিএনপি, এবং কিছু সংযোজন এবং কিছু বিয়োজন হয়েছে, যে অভিযোগটা তুলছে, এইটার কোনো সদুত্তর এবং সরকারের কাছে জবাবদিহিতা এবং একটা বিবৃতি না হয়ে আজকে তিন বাহিনীর সাথে যে বসার ব্যাপারটা, এখন এই অন্তর্বর্তী সরকার ঐক্যমত কমিশনের যে বিশ্বাসঘাতকতার প্রশ্ন, এটাকে ধামাচাপা দেওয়ার বিষয়, আজকে ধামাচাপা দিয়ে অন্য খাতে জাতিকে প্রবাহিত করার জন্য এটা বসা, না সত্যিকার অর্থে নির্বাচন নিয়ে বসা? নির্বাচন নিয়ে বসতে গেলে তো আগে জুলাই সনদ নিয়ে যে সংযোজন এবং বিয়োজনের অভিযোগটা ঐক্যমত কমিশনের বিরুদ্ধে এসেছে, সেইটার ফয়সালা তো করতে হবে। নির্বাচন তো আমরা চাচ্ছি যে গণভোট এবং নির্বাচন হোক। এখানে বিএনপি নির্বাচন চাওয়া নিয়ে কোনো দোদুল্যমানতা কিংবা কোনো দ্বিমত সৃষ্টি হয় নাই, বরঞ্চ বিএনপি নির্বাচন চাওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্নভাবে বক্তব্য বিবৃতি দিয়েছে যে কেন আমরা নির্বাচন চাচ্ছি, এত হুলুস্থুলুস করে কেন চাচ্ছি, 2-4 বছর পার হলে সমস্যা কি, এরকম মতামত সব জায়গাতে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের দুটো রাজনৈতিক সংগঠন নাম ধরে আমি বলি, জামাত ইসলাম এবং এনসিপি, তারা সব সময় এই কথাগুলোই কিন্তু বলছেন। আর জামাত ইসলামের যে ভাই বললেন যে তালিম করানোকে কেন্দ্র করে হামলা, তালিম করানো কেন্দ্র করে গোটা বাংলাদেশের কোথাও কোনো প্রশ্নের সম্মুখীন জামাত ইসলামের নারী কর্মীদের হতে হয়নি। তালিমের ক্লাসের পরে যখন দাঁড়িপাল্লার একটা প্রতীকের ভোট চেয়ে বসে এবং ছোট্ট ছোট কোরআন শরীফ দিয়ে যখন ছুঁয়ে শপথ করানোর বিষয় আসে, তখন এইসব দিয়ে প্রতিবাদ আসে এবং প্রতিবাদ আসছে এবং অদূর ভবিষ্যতে ব্যাপকভাবে আসবে। এটার জন্য আপনাদের মহিলা শাখার যারা আছেন, তালিমের নাম করে যে ভোট চেয়ে বেরিয়ে যেটা করছে এবং একটা দলের প্রার্থীর ভোট চাচ্ছে, এই ব্যাপারে তারা সাবধান, সচেতন হলে এই সমস্ত পরিবেশের আর উদ্ভব হবে না। কারণ আমি যেই জেলায় ভোটার, চাঁপাইনবাবগঞ্জ সদর, এখানে জামাত ইসলামের সাথেই আমার প্রতিপক্ষ। ভোটের ডিফারেন্স যদি ওনার কথার রেসপন্স দেওয়ার সুযোগ দিন আমাকে। হ্যাঁ, না দেব, কিন্তু তার আগে আমিও একটা প্রশ্ন করতে চাই। আসলে ভোট চাওয়া তো নিশ্চয়ই অপরাধ না, ভোট তো চাইতে পারে যে কেউ, আপনারাও চাইতে পারেন। অ্যাডভোকেট পাপিয়া, তালিম ক্লাসের নাম করে, কোরআন শিক্ষার নাম করে ভোট চাওয়াটা অবশ্যই অপরাধ। শেষ প্রতীকের ভোট চাওয়াটা এটা বিধিসম্মত নয়। এর জন্য মঞ্চ আছে, রাজনৈতিক স্টেজ আছে, কর্মী সভা আছে, সেখানে করবে। কিন্তু তালিম ক্লাস যে কোনো মুসলমান যেতেই পারে, কিন্তু সেইখানে যখন কোরআন শপথ করানো, এটা আমরা চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে 30 বছর যাবত দেখে আসতেছি। এই পদ্ধতিতেই জামাতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি যায়, ভোটের সময় বিভিন্ন দোকানপাট তারা ঠিক করে দেয়, বাসায় বাসায় চিরকুট পৌঁছায় যায় যে ওই সমস্ত দোকান থেকে, বিশেষ করে বস্তি এলাকায়, যেগুলা দোকান থেকে চাল ডাল নুন তেল তোমরা নিয়ে আসবা ফ্রিতে, তোমাদের দাম দর দিতে হবে না। কম্বল বিতরণও চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছর ভোটের আগ দিয়ে হয়, কোথাও ধরা পড়ে, ধরা খায়। এই সমস্ত বিশেষ করে 2টা বড় বড় বস্তি আছে আমাদের, মসজিদ পাড়া। আপনারা টাকা দেন কিনা আমার প্রশ্ন, আপনারা নির্বাচনের টাকা জনগণকে টাকা দেন কিনা? জনাব পাপিয়া, আর নির্বাচনের সময় জনগণকে আপনারা টাকা দেন কিনা? টাকা দিয়ে ভোট কিনেন কিনা? জন্য জনগণকে ভোট দেন।
আমি কেন নির্বাচনের সময় ভোটারকে টাকা দিয়ে ভোট আমরা কিনি না। ভোটের জনসভার যেগুলা খরচ, যাতায়াত যেগুলা খরচ, একটা মিটিং এ আসতে, সেগুলো করতেই হয় সব সংগঠনকে, আমরা সেগুলো করি। কিন্তু একবার স্পেশালি ভোটের জন্য আমি চাঁপাইনবাবগঞ্জে যেহেতু কোনোদিন জামাতের সাথে জোট হয় নাই, ওখানে আমি জামাতকে যেভাবে সম্মুখীন হয়েছি, আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বললাম যে তারা দোকান না। পর্যন্ত ঠিক করে দেয়, বাড়ি আচ্ছা, বাড়ি না, চিঠি তাহলে তো পৌঁছে দেয়। মানে আবু বকর মোল্লা ভাই, এটাও তো যদি যদি মানে টাকা দেয়া আর কম্বল দেয়া তো একই কথা। না, আপনি তো গিফট দিচ্ছেন ভোটের জন্য, বা দোকান ঠিক করে দেয়া, সেটা তো সেম, মানে টাকা আর দোকানে মালপত্র দেয়া ভোটের জন্য, এটা দেবে কেন? আমার কি এখন কথা বলার সুযোগ আছে? আমাকে একটু কথা বলার সুযোগ দেন। জি, জি। জনাব পাপিয়া, উনি কি শেষ করেছেন? না, আমারটা শেষ হয়নি, আমি শেষ করে নি। আচ্ছা, শেষ করে নেন, তারপর আমি না, আবু আমারটা বকর শেষ মোল্লা। হয়নি। তারপরে আমি এই যে গোলাম পরোয়ার সাহেবের যে বক্তৃতা, গোলাম পরোয়ার সাহেবের বক্তব্য আমি শুনলাম যে হিন্দুদের উদ্দেশ্যে হিন্দু সমাবেশ করছেন উনি, করে উনি ওখানে বলছেন আরে কিছু টিয়ে দেন, তসবি টসবি, মানে এগুলো কি বলতে হয় নাকি, এইভাবে কিছু দিবেন, দিয়ে থুয়ে সব ঠিকঠাক করবেন। মানে এই যে প্রলোভন, এই প্রলোভন দিয়ে একবারে স্কুল থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আর এই জনগণের ভিতরে যে প্রলোভন, এই প্রলোভন দিয়েই তো যে কয়েকটা সিটে জামাতে যাবৎকালে জিতেছে। এই প্রলোভনটা দীর্ঘদিনই ছিল ওই সমস্ত সিটে। এখন যেহেতু জাতীয় রাজনীতিতে জামাতের সাথে বিএনপির কন্টেস্ট, স্বাভাবিক কারণে এই জিনিসটা গোটা বাংলাদেশে 300 সিটেই প্রতিফলিত হবে এবং মানুষজন দেখবে। আমার কথা হচ্ছে ভোটারের নৈতিক অধঃপতন ঘটানোর জন্য জামাত এটা দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় করে আসে, জি। যে হচ্ছে কম্বল নাও ভোট দাও। কিন্তু পার্টির যেটা খরচ, মিছিলে মিটিংয়ে লোক আনা লোক নেওয়া, রাস্তা খরচ, যাতায়াত, এটা তো ওপেন টু অল, এভরিবডি নোস। আচ্ছা, এটা নিয়ে কোনো পরিষ্কার তর্ক হয়েছে। বিতর্ক হয় না। জি, আর মসজিদে খুতবার ভিতরে জামাত ইসলামের প্রতীকের ভোট চাওয়া, ব্যক্তির ভোট চাওয়া, এটাও কিন্তু অন্যায় এবং অপরাধ। মসজিদে নাচে মঞ্চ বানিয়ে বাইরে চাক, সেটা হবে শোভনীয়। জি, ব্যারিস্টার আবু বকর মোল্লা, মসজিদে ভোট চাইবেন কেন? একই সঙ্গে যে অভিযোগ করলেন, কম্বল নেয়া, মানে কম্বল দেয়া আর টাকা দেয়া তো সেম। জি, আমি আসছি। অ্যাডভোকেট পাপিয়া, টাকা তো দেয়া হচ্ছে না। টাকা কি আমরা দিচ্ছি? না, মানে উনি অভিযোগ করেছেন, মানে আপনি অস্বীকার করেছেন যে না, টাকা দেয়া হয় না। মানে আমি বলছি যে ওনার কনটেক্সটে উনি কিছু না বললে আমি খুশি হব, আর যেহেতু আমার এটা রেসপন্স টাইম। না, জি, এটা বলছি। জি, জি জি, আমাকে একটু রেসপন্স করতে দেন। আপনি অনেক বলেছেন, সেটা হচ্ছে যে অ্যাডভোকেট পাপিয়া, আমরা একই প্রফেশনাল লোক, আমরা আজকে যা বলছি পুরো জাতি তা শুনছে। আমি প্রশ্ন করেছিলাম ওনাকে, নির্বাচনের সময় ভোট কেনার জন্য ওনারা জনগণকে টাকা দেয় কিনা, উনি সেটি অস্বীকার করেছেন। তো পুরা জাতির কাছে আমি প্রশ্ন রাখলাম, বিএনপির নির্বাচন এত বছর আপনারা যা দেখেছেন, বিএনপি নির্বাচনে টাকা খরচ করে কিনা, উনি সত্য কথা বলেছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই উনি একটি প্রমাণ ওনার কাছে আমি চাই, অথবা বিএনপির কোন নেতাকর্মীর কাছে চাই, জামাত ইসলামী অথবা ইসলামী ছাত্র শিবির মসজিদের ভিতরে কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছে তালিমের নামে, যে দাঁড়িপাল্লাতে ভোট দিতে হবে, একটি প্রমাণ। আমি প্রমাণ বলতে কি বোঝাই, উনি অ্যাডভোকেট, উনি বুঝেন। আই ওয়ান্ট টু সি এ ডকুমেন্টারি এভিডেন্স যে কোন মসজিদে জামাত ইসলামের নারী কর্মীরা, পুরুষ কর্মীরা, ছাত্র শিবিরের নারী কর্মীরা, পুরুষ কর্মীরা কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানো হয়েছে দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য, একটি ডকুমেন্টারি এভিডেন্স আমি ওনার কাছে চাই। আর সেকেন্ড হচ্ছে যে এই দুটি ব্যাপার হচ্ছে ওনার সাথে সম্পর্কিত। থার্ড হচ্ছে উনি যে কথাটি বলেছেন, বর্তমান সরকারের বিশ্বাসঘাতকতা, বিয়োজন সংযোজন, উনি কি বুঝালেন আমি তা বুঝতে পারছি না। সেখানে কি বিয়োজন হয়েছে, কি সংযোজন হয়েছে সেটা তো আমি জানি না। ওনারা তো নতুন করে কিছু বলেন নাই। দেখুন, উনি নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করেছেন, এটা আপনি তো আসলে জানেনই, এটা নিয়ে বহুল চর্চিত বিষয়। আমি জানি ওনারা কি বলেন, ওনারা যা বলেন ওনারা তা বুঝেন না, এবং ওনারা একতরফা কথাবার্তা বলেন, মানে গোয়ার তুমি করেন। শুনেন, সেটি হচ্ছে যে উনি কোর্টে প্র্যাকটিস করেন। একটি বেঞ্চে 3 জন জাজ যখন থাকে, যদি মানে মেজরিটি ওপিনিয়নের ভিতরে ধরেন 3 জন জাজ, 2 জন একটা মত দিল যে আজকে পাপিয়া আশরাফের কেসটাকে, মানে অ্যাডভোকেট পাপিয়ার কেসটাকে আমরা রিলিফ দেব। আরেকজন বলল যে আমি রিলিফ দেব না। হ্যাঁ, কেন দেব না? উনি ওনার পক্ষে কথা বললেন।
আর দুইজন বললেন অ্যাডভোকেট পাপিয়ার অ্যাপ্লিকেশনটাকে আমরা এটা অ্যাকসেপ্ট করলাম, তার কেসটাকে আমরা রিলিভ করব। এখন ডিসেন্টিং ওপিনিয়ন মানে কি? একটা যেই জাজ বললেন যে এই অ্যাপ্লিকেশন নট গ্র্যান্টেড, এই কারণে, এটা নাম হচ্ছে ডিসেন্টিং ওপিনিয়ন। আর যে দুইজন জাজ দিলেন, তাহলে মেজরিটির ভিত্তিতে সেই ওপিনিয়নটা পাস হয়। সাইফুল হক সাহেব সেখানে ছিলেন। 30টির অধিক রাজনৈতিক দল 84টি বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। বিএনপি মৌলিক কিছু ব্যাপারে ডিসেন্টিং ওপিনিয়ন দিয়েছে। এখন আইনগতভাবে এবং যৌক্তিকভাবে মেজরিটি ওপিনিয়ন শুড প্রিভেইল। এখন মেজরিটি ওপিনিয়ন, বিএনপি তো মেজরিটি না, বিএনপির একার কথায় তো ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো পাস হয় নাই, যেই কারণে কিন্তু লেখা হয়েছে এটা ডিসেন্টিং ওপিনিয়ন। ডিসেন্টিং ওপিনিয়নের সময় আমি যে কোর্টের উদাহরণটি দিলাম, যে 3জন জাজের মাঝে 2জন একদিকে মত দিলেন, একজন ভিন্ন মত দিলেন। তো ভিন্ন মত যিনি দিলেন ওনার ডিসেন্টিং ওপিনিয়নটা কিন্তু জাজমেন্টে লেখা থাকে। তো এখন ঐকমত্য কমিশনে যেটি হয়েছে, বিএনপি সেখানে ডিসেন্টিং ওপিনিয়ন দিয়েছে। না, যেখানে ঐকমত্যের প্রশ্ন, সেখানে কি আপনি এই মানে ভোটের মেজরিটি সেখানে ইয়ে করবেন? মানে সেখানে তো সবার ঐক্যমত্য হতে হবে। মানে আমি ঐক্যমত্য করার জন্য বসেছি। জি 30টি রাজনৈতিক দল, হ্যাঁ, 29টি রাজনৈতিক দল একদিকে কথা বললো, আর একটি অন্যদিকে কথা বললো, আপনি কি করবেন? না, সেটা ঐক্যমত্য হয়নি, এটা বলবো যে ঐক্যমত্য হয়নি। না, আপনাকে তো একটা জায়গাতে সমাধানে পৌঁছতে হবে। না, সমাধানে পৌঁছতেই হবে, মানে এটা তো গণতান্ত্রিক কথা না, এটা তো গণতান্ত্রিক কথা না যে আমাকে সমাধানে পৌঁছতেই হবে। মানে আমার কথাটা মাহবুব ভাই, এইটাই গণতান্ত্রিক কথা। আপনি এই কথাটা কোথায় পেলেন? এটা গণতান্ত্রিক কথা না। আপনি যে কথাটি বলছেন সেটাই গণতান্ত্রিক কথা না। কিন্তু আপনি তো ঐক্যমত্য করার জন্য বসেছেন। মানে আমি বলছি অপিনিয়নকে চেঞ্জ করতে হবে, এই কথাটা গণতান্ত্রিক কথা। মানে আমি বলছি যে মানে আমি বলছি আমরা কি এটা আগে থেকে জানতাম কিনা যে তা অগণতান্ত্রিক কথা বলছে, তা গায়ের জোরে কথা বলছে, গড় তুমি কথা বলছে, আইনের ভাষায় কথা বলছে না। This is undemocratic and this is disrespect to the ঐক্যমত্য কমিশন and all political parties and to the nation. না মোল্লা ভাই আমি একটু মানে যদি সাধারণ নাগরিক হিসেবে আমি প্রশ্ন করি যে এটা কি আমরা আগে থেকে জানতাম যে এরকম শেষে গিয়ে ভোটাভুটি হবে এবং ভোটাভুটির পরে যারা জিতবে, যে কয়টি যদি বেশি পলিটিক্যাল পার্টি কোনো বিষয়ে মত দেয় তাহলে সেটা পাস হয়ে যাবে, এটা কি আমাকে আগে থেকে জানানো হয়েছিল? দেখুন আপনাকে মানে যেখানে যখন রাজনৈতিক দলগুলো সেখানে গিয়েছে, ওনারা সেখানে মানে নোবেল এগ্রিমেন্টের ভিত্তিতে, ডেমোক্রেটিক নর্মসের ভিত্তিতে, রেসপেক্টের ভিত্তিতে একটি সমাজ এবং রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়, একটি কনফ্লিক্ট যখন অ্যারাইজ করে এটাকে কিভাবে সমাধান করা হবে, এই সবগুলো মূল্যবোধের ভিত্তিতে কিন্তু ওনারা কাজটি করেছেন। আমি দুটো উদাহরণ দিই আপনাকে। এখানে সাইফুল হক সাহেব আছেন। বিএনপি প্রথমে গণভোট চায়নি, দীর্ঘদিন ওনারা বিরোধিতা করেছে। এক পর্যায়ে কিন্তু সকলের পরামর্শের পরে বিএনপির বোধোদয় হয়েছে। বিএনপি সকলের শেষে, রাত পোহাবার শেষে বিএনপি কিন্তু গণভোট মেনে নিয়েছে। অথচ যদি আপনি এই কথাটি বলেন যে 29 মানে অধিকাংশ রাজনৈতিক দল একত্রিত হয়েছে, কিন্তু আমরা বিএনপিকে সম্মান জানানোর জন্য, ঐক্যমত্য কমিশন বিএনপিকে সম্মান জানানোর জন্য অনেক সময় কিন্তু তাদেরকে মানে পার করতে হয়েছে, মানে গণভোটের বিধান দিতে পৌঁছানোর জন্য। ডেমোক্রেসি হচ্ছে মেজরিটি ওপিনিয়ন শুড প্রিভেইল। আচ্ছা, ওইখানে ডেমোক্রেটিক এই সিস্টেমটা মানে তারা জানতেন কিনা? আমি যেহেতু সাইফুল ভাই আছে, সাইফুল ভাইয়ের কাছে একটু জানবো, একটা বিরতির পরে আসবো। ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত নেওয়ার নিয়ম কানুন রয়েছে। আচ্ছা, মানে সেটা সেই নিয়ম কানুন গুলো ওনারা জানতেন কিনা বা কি ছিল সেটা যদি একটু সাইফুল ভাইয়ের কাছ থেকে জানি। একটা বিরতির পরে এসে আমি একটু সময় দিব, ভাই আমাকে বিরতি নিতে বলছে। জি, আসবো আপনার কাছে ব্যারিস্টার মোল্লা, আসবো আপনার কাছে। দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। ৭১ জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা আলোচনা যেটাতে ছিলাম খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। কাগজি ভাই, আপনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, তারপরে একটু সাইফুল হক আপনার কাছে আসি। আবু বকর মোল্লার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জুলাই সনদের ব্যাপারে আপনারা গণভোটের কথা খুব জোর দিয়ে বলছেন এবং বিএনপি নাকি আপত্তি দিয়ে আসছে, সর্বশেষ মানছে। এখন কথা হলো, জুলাই সনদে যে গণভোটের মধ্যে দিয়ে পাশ হলো, পাশ হওয়ার পরে এখানে একটা বিষয়, কয়েকটা বিষয় আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা একটা। আর এক ব্যক্তি
দলীয় প্রধান হতে পারবেন না কিংবা সংসদ নেতা হতে পারবেন না, এই বিষয়গুলো আছে। তো এইটা যদি পাস হয়ে যায়, এইটা পাস হয়ে যাওয়ার পরে তখন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা, হলে সেটা যদি চ্যালেঞ্জড হয় তখন কি করবেন বলেন তো একটু দেখি, আপনি আইনের লোক। দেখুন, গণভোট রেফারেন্ডাম, ইট উইল বি টার্নড ইনটু কনস্টিটিউশনাল রেফারেন্ডাম, এবং এই আমাদের সংবিধানে কিন্তু এখন রেফারেন্ডাম নেই, গণভোট নেই, আর আমরা এখন নিয়ে আসছি সংবিধান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসছি। বাংলাদেশে গণভোটের ভিত্তিতে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি, মৌলিক ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশে কনস্টিটিউশনাল রেফারেন্ডাম হয়েছে, হয় নাই? হয়েছে, বাংলাদেশে কনস্টিটিউশনাল রেফারেন্ডাম হয়েছে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছেন তখনও কিন্তু রেফারেন্ডাম হয়েছে, যদিও সেটা তখন কিন্তু সংবিধান নাই, সংবিধান। আমি আসছি। আমরা বর্তমান সিচুয়েশনটি একটি ভিন্ন ধরনের সিচুয়েশন। বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, জনগণ রক্ত দিয়েছে, এটার ভিত্তিতে জুলাই সনদ হয়েছে, এবং জুলাই সনদ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা যেন কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্ট না করে এবং যতটুকু সামঞ্জস্য মেনটেন করা যায় আমরা তার ভিত্তিতেই আমরা জুলাই সনদ এবং কনস্টিটিউশন উইল গো হ্যান্ড ইন হ্যান্ড। এখন কিছু ব্যাপারে জনগণের যেহেতু এখানে রেফারেন্ডাম থাকবে, জনগণের যেহেতু ম্যান্ডেট থাকবে, আমরা জুলাই সনদকে জনগণের সকলের ওপিনিয়ন হিসাবেই আমরা সংবিধানকে সনদের সাথে মিল রাখার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা কিন্তু, আমি একটা কথা বলি, আপনারা কিন্তু জুলাই সনদটা কিন্তু যদি এখন বলেন আপনাদের মতো করে একটা ফ্রেমের মধ্যে ঢুকাই দিয়েছে। এইটা ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা জনগণের মতামত নিচ্ছেন, জনগণকে কোনো ভিন্ন মত দেওয়ার আমরা কিন্তু মতামত নিতে যাচ্ছি, জনগণের মতামত দিতে যাচ্ছি। আপনি যদি জনগণের পুরা 18 কোটি মানুষের দায়িত্বই যদি আপনারা নিয়ে ফেলেন, সেটা কি হবে? জনগণ কি এখনো কিছু, জনগণ কি এই ব্যাপারে কোনো মতামত দিয়েছে যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না? এই ব্যাপারে জনগণ কি কোনো অপিনিয়ন দিয়েছে এই পর্যন্ত? আমি আসছি। যারা মনে করবে না যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তারা না ভোট দেবে। এই পর্যন্ত 3টা গণভোট হয়েছে, যেটা সরকারের ওপিনিয়নের বা সরকারের চাহিদা মোতাবেক তার বাইরে কিন্তু যেতে পারে না। এই পর্যন্ত হয়নি একটাও। সরকার যেটা চেয়েছে সেটাই হয়েছে। আমরা মনে করছি ডক্টর ইউনূস সরকারের আন্ডারে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ ভোট হবে। এটা আমরা আমি নিশ্চয়তা দিচ্ছি না, বাট এটা আমার বিশ্বাস এবং প্রত্যাশা। বাংলাদেশের জনগণ একটি ফেয়ার। আপনি একজন মানে ব্যারিস্টার হিসাবে আমি দেখলাম যে আপনার নামের আগে ব্যারিস্টার লেখা আছে, কিন্তু আপনি যদি এইভাবে অ্যামালগামেট করে ফেলেন তাহলে জনগণ কি বুঝবে? আমি তো অ্যামালগামেট করছি না, এটা পরিষ্কার করে আপনি তো এখানে পরিষ্কার দেওয়াই আছে যে আপনি জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এক ব্যক্তি কোন অবস্থাতে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। যখন আপনি এটা পাস করে নিয়ে আসবেন তখন তো আপনার এটা সংবিধানের উপর একটা চাপাই দিচ্ছেন, আপনি সংবিধানের উপর একটা চাপাই দিচ্ছেন, যেটা বেসিক যে মানে গণভোটকে অ্যাকসেপ্ট না করতে হয় না ভোট দিবেন। আপনি যদি আমাদের কনস্টিটিউশনের বেসিক জায়গায় হাত দিয়ে ফেলছেন, তাই না? তো সেটা করতে গেলে তো আপনাকে আগে পার্লামেন্টের কাছে যেতে হবে। এই সংশোধনী আনতে গেলে আপনাকে আগে পার্লামেন্টে যেতে হবে না? পার্লামেন্টে 2/3 মেজরিটি ছাড়া কি আপনি এই ধরনের বেসিক কনস্ট্রাকশনে কি হাত দিতে পারেন কিনা আপনি? আমি আসছি। দেখুন, বাংলাদেশের জনগণ যদি এই গণভোটে আমার জবাবটা দিতে দিবেন না আপনি? বাংলাদেশের জনগণ যদি এই মানে গণভোটে রায়, সময়েরও ব্যাপার আছে, এত লম্বা টেনে টেনে বলতে গেলে তো সবটাই আপনি বলবেন, সময় বেশি লেগে যাচ্ছে। আপনি কিন্তু অনেক টাইম নিয়েছেন। আচ্ছা, আমি শেষ করি না, একটু শর্ট করে একটু জনগণকে সিদ্ধান্ত নিতে দেন গণভোটে। ধন্যবাদ। জি, সাইফুল হক, কি বলবেন? আমার নিজের একটা প্রশ্ন, আমার নিজের একটু জানতে চাওয়া যে আপনারা যখন এই ঐকমত্য কমিশনে বসতে গেলেন, সেখানে আসলে এইরকম ছিল কিনা যে যতগুলো দল আছে সবার একটা করে ভোট থাকবে, যতই মানে জনসমর্থন বা অতীত যাদের রাষ্ট্র পরিচালনার অতীত আছে সেরকম দল, এবং একেবারে কালকে যে দলটা এসেছে সেই দলেরও নিবন্ধন নেই এমন দলেরও, মানে সেরকম ছিল কিনা? আর ওখানে ভোটের সিস্টেমটা ছিল কিনা?
আপনারা জানতেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। মাহবুব, আমি প্রথমত আপনার অনুষ্ঠান পরিচালনার ব্যাপারে একটু আমি খুব সন্তুষ্ট না। আপনি যাদেরকে ডাকবেন, আপনি সময়ের বিবেচনাটাকে আপনার একটু বিবেচনার মধ্যে রাখা দরকার। জি আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে না, আপনার অনুষ্ঠানে আপনাকে যুক্ত সময় হয়েছে। সময় সময় দিচ্ছি, আপনি নেন। মানে আমি যুক্ত হয়েছি, এটা আপনার একটু না বিবেচনার মধ্যে থাকা দরকার। না হলে আমার জন্য একটু কঠিন হবে। না, একটু প্রসঙ্গ এসে গেছে, এই জন্য কাগজি ভাইয়ের একটা প্রশ্ন। আমি দুঃখিত। আমি নিশ্চয়ই আমাদের আলোচকদের সবাই গুরুত্বপূর্ণ কথা বলেছি। আমি খুব ভালো শ্রোতাও বটে। আমি সবার কাছ থেকে আমি শিখি এবং নিয়ত শিখতে চাই। প্রথম আপনি যেটা বললেন আমরা ঐক্যমত্য কমিশনে, না সেখানে আমরা তো আসলে দলগুলোর মধ্যে একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করারই একটা কনসিয়াস এফোর্ট আমাদের সবার দিক থেকে ছিল। অনেকগুলো প্রশ্নে সব যখন আমরা একমত হয়েছি, এটা একটা জেনারেল কনসেনসাস হিসাবে এটা লিপিবদ্ধ হয়েছে। যেসব ব্যাপারে আমরা সবাই একমত হতে পারিনি, সেটা নিয়েও একটা সিদ্ধান্ত এসছে। আর নোট অফ ডিসেন্ট গুলোকে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। কোন প্রশ্নে কোন ইস্যুতে কটা দল তারা আপত্তি করেছেন, ভিন্ন মত দিয়েছেন, সেখানে এটা উল্লেখিত হয়েছে। সমস্যাটা হয়েছে যখন ঐক্যমত কমিশন ফাইনালি কপি তারা যখন দিয়েছেন, যার উপরে গণভোটের প্রস্তাবনা জায়গাটা আসবে, তখন এটা দলগুলোর সাথে এটা এক্সপেক্টেড। হ্যাঁ, আপনি একটা সাধারণ, যেটা আমার ব্যারিস্টার ভাই যেটা বললেন, সিদ্ধান্ত তো নিশ্চয়ই মেজরিটি জায়গা থেকে সিদ্ধান্তটা হবে। এটা সাধারণ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ডেমোক্রেটিক প্রসেসের ধরনটা এরকম। এটা ছিল আলোচনা যে একই সাথে যেহেতু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে, সংবিধান সংশোধনের বেসিক অনেকগুলো প্রশ্নে অনেক কয়েকটা দলে যেহেতু নোট অফ ডিসেন্ট ছিল, এটাও এখানে উল্লেখ থাকবে। দ্যাট ওয়াজ দ্য কমিটমেন্ট। আলোচনাটা ছিল সেখানে। বিশ্বাস ভঙ্গের প্রশ্ন এসছে বা প্রতারণের প্রশ্ন যারা উত্থাপন করেছেন, তারা এই জায়গা থেকে। আপনি নিশ্চয়ই একমত হবেন যে মডার্ন ডেমোক্রেটিক স্টেট যে ফাংশন করে, নাগরিকদের মধ্যে, রাজনীতিকদের মধ্যে একটা পলিটিক্যাল, একটা সামাজিক চুক্তির মধ্য দিয়ে বোঝাপড়া হয়, চুক্তি হয়, আলাপ আলোচনা হয়। কিছু ব্যাপারে বলে না যে এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট থাকে। জি, মানে লেখা না থাকলেও আমরা জানি যে আসলে কি করতে হবে আমাদের। না, কিন্তু এই ব্যাপারে উল্লেখ ছিল। এটা একটা বড় ব্যত্যয় হয়েছে। 2 নম্বর বড় ব্যত্যয় যে শুধু আপনি এটাকে কেন আপনি মনোযোগ দিচ্ছেন, 2 নম্বর ব্যাপারটা ছিল যখন আপনি সরকারকে বলছেন যে সরকার তো, এই সরকার একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার, কোনো সন্দেহ নেই। একদিকে তারা সংবিধানের 106 এর রেফারেন্স নিয়ে শপথ নিয়েছেন, কিছু প্রশ্নে সংবিধানের বাইরে যেও তাদেরকে সিদ্ধান্তটা গ্রহণ করতে হচ্ছে। বেসিক্যালি সরকার, নির্বাচন কমিশন, ঐক্যমত কমিশন কাজ করেছেন মানে সংবিধানকে ভিত্তি ধরে কোথায় তো তাকে ডেমোক্রেটাইজ করা যাবে, তাকে রিফর্ম করা যাবে, এইগুলো নিয়ে। এবং এই ধরনের একটা প্রশ্নে আপনি সরকারকে বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধনটা আদেশ দেবার জন্য। আমি ব্যারিস্টার ভাই তো বাইরে আছেন, নিশ্চয়ই তিনি ভালো বলবেন। বাংলাদেশের 54 বছর এ ধরনের কোনো অভিজ্ঞতা আমাদের নাই। পৃথিবীর সংসদীয় কোনো ইতিহাসে এ ধরনের কোনো ইন্টারিম কোনো গভর্নমেন্ট, ধরুন যেখানে সংবিধান এক্সিস্ট করছে, সংবিধান যেখানে ফাংশন করছে, সেখানে কোনো ইন্টারিম গভর্নমেন্ট, কারণ আমরা তো সংবিধানটাকে ছুড়ে ফেলে দেইনি। আমরা সংবিধানের সমালোচনা সহ এই সংবিধানকে রিফর্ম করার একটা ইম্পর্টেন্ট এজেন্ডা নিয়ে কাজ করছি। আবার এই সংবিধানের ভিত্তিতে সরকার আছে। তো আপনি এ ধরনের সরকার, তারা জনগণের ম্যান্ডেট অথবা পার্লামেন্টকে এড়িয়ে যে তারা এ ধরনের একটা আদেশ জারি করতে পারেন কিনা, পৃথিবীর এর কোনো দ্বিতীয় নজির আছে কিনা, যেখানে সংবিধান নাই, সামরিক বাহিনী স্থগিত রেখে দেয় মার্শাল ল হওয়ার পরে, অথবা সংবিধান বিপ্লবের পরে সংবিধান ছড়িয়ে ফেলে দেয়, সেটা একেবারেই বিপ্লবোত্তর একটা কিন্তু অবস্থা। আপনি তো বিদ্যমান সংবিধানের ভেতরে আছেন, একদিকে আছেন আবার একদিকে নাই, তো কিন্তু বাস্তবে আপনি আছেন। এটা ধরেই তো সমগ্র আলোচনা। মানে যখন যেটাতে সুবিধা হচ্ছে তখন আমি বলছি আপত্তিটা এসছে এইখানে, আপনি কারণ এটার জন্য আপনি জানেন যে মানুষের পপুলার, আমরা গণভোটে যাচ্ছি কেন, যাচ্ছি এজন্য যে আমি যে সনদগুলো গ্রহণ করেছি, মানুষের পপুলার উইলটা কি, তার মতটা কি, তার সম্মতি আছে কিনা সেটা জানার জন্য। তার মানে মানুষ যে সার্বভৌম, মানুষ কিভাবে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে, একদিকে ভোটের মধ্য দিয়ে, যখন পার্লামেন্ট ইলেকশন হবে মানুষ তার রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট করবে, পার্লামেন্ট এই ব্যাপারে তখন কি করবে, বিল আকার উত্থাপিত হবে, আলাপ আলোচনা হবে, তারপরে সবাই গ্রহণ করলে তখন এটা একটা আইনে পরিণত হয়ে সংবিধানে যুক্ত হবে।
কিন্তু এখন সরকার যদি একটা আদেশ দিতে যান, তার মানে কি বাস্তবে সংবিধানকে প্রকারান্তরে আপনি অস্বীকার করছেন, সুপ্রা কনস্টিটিউশনাল জায়গা বাস্তবে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, যেটা ভয়ঙ্কর একটা নজির। এবং ভবিষ্যতে কর্তৃত্ববাদ ফিরে আসার জন্য আর কোনো ইলেকশন, পার্লামেন্ট এগুলো দরকার হবে না। যে কোনো সরকার চাইলে আদেশ জারি করে তারা সংবিধান পরিবর্তন করলেও করতে পারেন। একটা জমিন, একটা রেফারেন্স কিন্তু থেকে যাচ্ছে, যেটা ভবিষ্যতের জন্য বিপজ্জনক, একটা ভয়ানক নজির হিসেবে থাকছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অধিকাংশ দল কিন্তু বলেছে নির্বাচনের দিনই গণভোট করবার জন্য। এখন সরকার কোনটা বিবেচনা করবে? সুতরাং সরকার দুটো অপশনই তারা রেখেছেন, সেখানে নানা যুক্তি টুক্তি এগুলো আছে। আরেকটা প্রশ্ন যেটা বললেন 270 দিন পরে, আবার বললেন যে 270 দিনে যদি সবগুলো প্রস্তাবনা যদি সংবিধানে যুক্ত না হয়, অটো স্বয়ংক্রিয়ভাবে এটা যুক্ত হবে। দুনিয়ার কোথাও কি কোনো এরকম হাস্যকর উদ্ভট, এরকম কোনো আদেশ, এরকম কোনো সিদ্ধান্ত কি কেউ কি পারে নেবার জন্য? এই সামগ্রিক জায়গা থেকে দলগুলো বলেছে। এটা অনেকটা আমি বলেছি গতকাল, পর্বতের মুশিক প্রসবের মতন, ফিরে এসে তরি ডোবানোর মতন। যে ঐক্যমত কমিশনকে মাথার তাজ হিসেবে আমাদের নেবার কথা ছিল, তারা কেন এরকম অসাধারণ বুদ্ধিমান মানুষরা কখনো যে নির্বুদ্ধিতার পরিচয় দেন, তাদের সুপারিশ নামার মধ্য দিয়ে 1, 2, 3, 4 করে অনেকগুলো প্রশ্ন সেটা স্পষ্ট হয়েছে। আমরা এটা কেবলমাত্র ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি মনে করি এখন সরকারের কোর্টে এখন বলটা আছে। সরকার কি করবেন? সরকার করবেন যেখানে দলগুলোর সাধারণ কনসেনসাস আছে, সরকার তার উপরে দাঁড়াবেন। মানুষ ফেব্রুয়ারির নির্বাচনটা দেখতে চায় এবং অধিকাংশ দল, জনগণের আমাদের ধারণা একই সাথে ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোটটা দেখতে চাই। কারণ আমরা এত অল্প সময়ের মধ্যে আরেকটা নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, ল এনফোর্সিং এজেন্সির বিশাল ডিপ্লয়মেন্টের প্রস্তুতি, বাস্তবে এটা নেবার মতন পর্যায়ে কিন্তু নাই। এটাই হলো বাস্তব। তো সেদিক থেকে আপনার যদি অন্য কোনো ইন্টেনশন না থাকে, তাহলে তো নির্বাচনের দিন তো এটা হওয়ার ব্যাপারে অপোজ করার কথা না। আরেকটা এটা বলে শেষ করি, কোনো কারণে যদি গণভোটের ভোটের রিটার্ন যদি কমে যায়, 10, 15, 20% যদি হয়ে যায় কোনো কারণের জন্য, যে পরিমাণ আমি অপোজিশন দেখছি, তাহলে কিন্তু এরকম একটা প্রচারণা দাঁড়াবে যে তাহলে কি 80% মানুষকে গণভোটকে প্রত্যাখ্যান করলো, অধিকাংশ মানুষকে জুলাই সনদকে প্রত্যাখ্যান করলো। আমাদের অভ্যুত্থান, আমাদের অর্জন, আমাদের জুলাই সনদ, সমগ্র 14 মাসের যে অর্জন, অভ্যুত্থানের যে অর্জন, এটা কিন্তু গুরুতর রাজনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে। শুধু সরকার না, সরকার, রাজনৈতিক দলগুলো, আমরা সবাই শুদ্ধ। এবং এই পরিস্থিতিতে একটা অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের দিকে কিন্তু চলে যাওয়ার একটা ঝুঁকিটা বাড়বে। সুতরাং আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক করব, কিন্তু কোথায় দাঁড়াবো অভ্যুত্থানকে রক্ষা করবার জন্য, অর্জনকে রক্ষা করবার জন্য, এই বুদ্ধি, প্রজ্ঞার, এই দূরদর্শিতার মনে পরিচয়টা দেওয়া দরকার। একটু দুইটা আপনার আলোচনার মধ্য দিয়ে দুইটা বিষয় আসছে। একটা হলো যে আপনাদের কিন্তু এখন ঐক্যমত্য কমিশনের উপরে এক ধরনের অবিশ্বাস, আমি অনাস্থাও বলবো না, একটা অবিশ্বাস জন্মে গেল যে তারা যে বিষয়গুলো এখানে নিয়ে আসছে। আর 2 নম্বর হচ্ছে যে জুলাই সনদে কি আছে কি নেই, এটা সাধারণ জনগণ যারা গণভোটে পার্টিসিপেট করবে তাদের মধ্যে কতটুকু আপনি প্রচার করতে পারলেন, তাদের কতটুকু বোঝাইতে পারলেন, এই দুইটা বিষয় আপনি একটু আমাদেরকে বলবেন। আমি আপনার সঙ্গে একমত হব। প্রথমত হচ্ছে যে এটা সত্য, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি নিজে খুবই বিব্রত বোধ করেছি যখন এটাকে বিশ্বাসঘাতকতা বলছি, প্রতারণা বলতে হচ্ছে দলগুলোকে। এর চেয়ে কোনো ভালো শব্দ রাজনীতিকরা চয়ন করতে পারতেন কিনা আমার জানা নেই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শব্দগুলো উচ্চারিত হয়েছে। ভাই, আপনি কি একটু প্রিসাইসলি বলবেন বিশ্বাসঘাতকতা কোথায় করেছে? এবং যেটা না, ওই যে বললেন, যেটা বললাম, ওই যে নোট অফ ডিসেন্ট গুলো তো সিদ্ধান্ত হলো এটা উল্লেখ থাকবে বিএনপির সাথে, দ্যাট ওয়াজ দ্য কমিটমেন্ট। তাদের যেখানে নোট অফ ডিসেন্ট ছিল কথাগুলো উল্লেখ থাকবে। আর তারপরে আমরা কিন্তু একটা সংবিধান আদেশ দিবেন, এ ব্যাপারে কিন্তু কনসেনসাস হয়নি। হ্যাঁ, অনেক দলের প্রস্তাব ছিল, মতামত ছিল যে এই ধরনের একটা আদেশ দেওয়া যায় কিনা, কিন্তু এ ব্যাপারে জেনারেল আমার কাছে কিন্তু ফুল ঐক্যমত কমিশনের যে আমি ওনার প্রশ্নটা শেষ করি। তো এ ব্যাপারে ধরুন ঐক্যমত কমিশন বললাম না, ফিরে এসে যে তরি ডোবানো আর কি, ওনাদের এই যে ওনারা শেষে এসে একটা ভালো জিনিসকে শুধু ওনারা যেভাবে উপস্থাপন করলেন, পুরো জিনিসটা এখন এক ধরনের বুমেরাং হয়ে যাচ্ছে কিনা, এরকম একটা আতঙ্ক কিন্তু আমার মধ্যে কিন্তু এখন এসছে আর কি।
এরকম একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কেউ নিশ্চয়ই আমরা দেখতে চাইনি। এবং ভেতরে আপনি দেখবেন কত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যাদের সঙ্গে আমাদের মুখ দেখা দেখি ছিল না, আমরা আলোচনা করেছি, কথা বলেছি, বন্ধুত্বপূর্ণ পরিবেশে কথা বলেছি, হাসি ঠাট্টা হয়েছে, তাই না? কিন্তু তারা এসে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ঐক্যমত কমিশন যেভাবে প্রস্তাবটা হাজির করলেন, বাস্তবে মনে হলো যে তারা কিন্তু স্পিরিটটা তারা কিন্তু ধারণ করতে পারেনি। কথাটা ওই জায়গা থেকে মানে বক্তব্যটা এসছে। জি জি। জি অ্যাডভোকেট আশরাফি পাপিয়া, একটু আসবো ব্যারিস্টার মোল্লা ভাই, আপনার কাছে আসবো। আমি একটু বলি যে ম্যারেজ বোধ করছেন, এত অস্থিরতার সময়ে বেশি কথা বলা যায় সেটা আমরা চেষ্টা করি, মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে তালিম করানোর যে মেয়েরা যায়, সেখানে আমি বলেছি যে মেয়েদেরকে তালিম করাতে করাতে এক পর্যায়ে তারা ছোট ছোট দিয়ে তারা শপথ করে দাঁড়িপাল্লার ভোট চায়। আপনি নিয়ে চলে হচ্ছে শুক্রবারে যে ইয়ে করে অমুককে ভোট দেন, অমুক দলকে দেন বলে হচ্ছে খুতবার ভিতরে বলে ফেলতেছে। তো তাহলে খুতবার ভিতরে আপনি প্রমাণ চাইতে গেলে এরপরে বাংলাদেশের খুতবাতে যেখানে বলবে রেকর্ডিং করে আপনি একটা খাত খুলে রেখে আমরা ওখানে পাঠিয়ে দেবো। আর তালিম করানোর সময় মেয়েরা যখন মেয়েদেরকে দাঁড়িপাল্লার ভোট চাবে এবং সেখানে হচ্ছে দলের প্রতীকের কথা বলবে এবং জান্নাতের অডিও ভিডিও দুটো করে আপনার কাছে, আপনি কোনো বিশেষ জায়গায় না, সমগ্র বাংলাদেশে একই ঘটনা তারা ঘটাচ্ছে। আর কথা আগে শুনতে হবে, তারপর উত্তর দিতে হবে। এখানে গায়ের জোরে বিএনপি কথা বলছে, আইনসম্মত কথা বলছে না, এই কথাটাতে আমি আপত্তি জানালাম। কারণ যেখানে দুইবারের প্রধানমন্ত্রী, তারপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সমস্ত কিছু বিএনপির ঐক্যমত হয়েছে, গায়ের জোরে আপনারা কথা বলেছেন, আপনারা আলোচনার টেবিলে বসে কর্মসূচি দিচ্ছেন, পিআর পদ্ধতি না হলে ভোট আপনারা মানবেন না বলে আপনারা রাজপথে মিছিলও দুদিন করে ফেলেছেন। তো এগুলো, তারপরে আপনারা স্থানীয় নির্বাচন, গণপরিষদ, এগুলো নিয়ে অনেক বড় বড় কথা বলেছেন, কর্মসূচি দিয়ে দেবেন। এবং জামাত ইসলাম, এনসিপির সবকিছু নির্বাচনকে কেন্দ্র করে, এটা না হলে নির্বাচন হতে দেব না, ওটা না হলে নির্বাচন করব না, এটা না হলে নির্বাচন করব না। আজ পর্যন্ত বিএনপি কখনো এটা না হলে নির্বাচন করব না, ওটা না হলে নির্বাচন করব না, এই ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দলের পক্ষ থেকে আজ পর্যন্ত কেউ কিন্তু বলেনি। আজকে এটা আমার বক্তব্য না, আপনি গতকালকের 1 তারিখের প্রত্যেকটা পত্রিকা দেখবেন যে অন্তর্বর্তী সরকার ঐক্যমত কমিশন বিশ্বাসঘাতকতা করেছে, পার্টির জেনারেল সেক্রেটারি ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, এবং এইখানে আলোচনার টেবিলে সমাধান চায় বিএনপি, এটা পার্টির পক্ষ থেকে বক্তব্য। এখানে আমার কোনো ব্যক্তিগত ওপিনিয়ন নাই। ভালো ব্যারিস্টার ভালো দেশে থাকেন, কিন্তু কথাবার্তা বাংলাদেশে যেগুলি হচ্ছে এবং যেগুলো ঘটনা ঘটছে, এগুলো আপনাদের দেশের হওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে এগুলো তর্ক করার আগে বক্তব্যকে শুনতে হবে ভালো করে, শুনে তারপরে আপনি উদ্ধৃতি দিবেন, সেটা হবে ভালো। এখন কেন এই কথাগুলো ঐক্যমত কমিশন করলো এবং কেন বললো, আপনি যতই আপনার মোবাইলে আপনি এটা দেখান, ওটা দেখান, সেটা দেখান, আমরা বাংলাদেশে বসবাস করে আমরা যেটা দেখছি, যেটা বুঝছি, সেই আলোকে আমরা বক্তব্য রাখবো। আর আপনারা ইউটিউব, ফেসবুক আর মোবাইলে আপনার দলের পক্ষ থেকে যে বার্তাগুলো যায়, ওগুলো পরিবারে বক্তব্য রাখেন। আপনি কি অস্বীকার করতে পারবেন পিআর পদ্ধতি নিয়ে মিছিল করে নেয়, কর্মসূচি দেয় নাই? তাহলে আলোচনার টেবিল থেকে লাফায় জামাত ইসলাম কর্মসূচি দিয়ে দিল, এইটা হচ্ছে গায়ের জোর। আর বিএনপি গায়ের জোরে কিছু করে নাই। বিএনপি দুইবারের বিরোধী দল, সরকারি দল, যতখানি ধৈর্য সহনশীলতা দেখায় ঐক্যমতে পৌঁছানো যায়, সেই প্রচেষ্টা এখন অব্যাহত আছে। এটাই হচ্ছে বাস্তবতা। এইটাকে নিয়ে ভিন্ন খাতে প্রভাবিত করার কোনো কারণ নাই। জি, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমি আপনাকে আসলে 1-1.5 মিনিটের মতো দিতে পারবো আর কি। ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট পাপিয়া যে কথাটি বললেন, বিএনপি নেতৃবৃন্দ পিআর মানবে না, এই কথাটা কি মিডিয়াতে ওনার শতবার বলেন নাই? ওনাদের নেতারা বলেন নাই? ঐক্যমত কমিশনের বাইরে মিডিয়াতে বলেন নাই? বারবার বলেছেন ওনারা পিআর মানবেন না, বারবার বলেছেন ওনারা গণভোট মানবেন না। অর্থাৎ মৌলিক যেই ব্যাপারগুলোতে তারা তাদের ডিফারেন্স অফ অপিনিয়ন রয়েছে, তারা মিডিয়াতে এসে বারবার বলেছেন এবং ঐক্যমত্য কমিশনের মধ্যেও বারবার জোর দাবি করেছেন। কমিশনের বাইরে এসে টক শোতে, আলোচনাতে ওনারা বারবার এগুলোর বিরোধিতা করেছেন। এখন ওনারা প্রত্যেকটার ব্যাপারে ওনারা বিরোধিতা করেন। যদি সিভিল ভাবে ওনারা কাজ করতেন, ওনারা বলতেন
যে আপনারা জুলাই সনদে আমরা সবাই সাইন করলাম, যখন প্রস্তাবনাতে আমাদের মানে ডিসেন্টিং ওপিনিয়নটা নাই কেন? তো ওনারা কিন্তু জুলাই সনদ থেকে বিএনপির এই যে আমার কাছে রয়েছে, আপনি যদি চান আপনাকে আমি পাঠাই দিই, জাতীয় ঐক্যমত কমিশনের যেই জুলাই সনদটি পাশ করা হয়েছে সেটি আমার কাছে আছে। না যদি মানে কিন্তু আমরা যেটা সই করতে দেখলাম কিন্তু বিএনপি ডিসেন্টিং ওপিনিয়ন রয়েছে। সুতরাং এই কথাটি ভুল যে ঐক্যমত্য কমিশন এখানে বিশ্বাসঘাতকতা করেছে। ঐক্যমত্য কমিশন যে কথাটি বলেছে যে গণভোট করার জন্য ওনারা একটি প্রস্তাবনা হাজির করেছেন, দুটি প্রস্তাবনা। তো সেখানে ওনারা যেহেতু গণভোট হবে, গণভোটে তো ডিসেন্টিং ওপিনিয়ন থাকতে পারে না। এটা হচ্ছে, আমি একজন লিগ্যাল এক্সপার্ট হিসেবে এটা আমার ওপিনিয়ন, এবং ঐক্যমত্য কমিশনের যারা লিগ্যাল এক্সপার্ট তাদের ওপিনিয়ন, যে অর্থাৎ গণভোটের জন্য ওনারা যে প্রস্তাবনা তফসিল এককে রেফার করে ওনারা যে গণভোটটির অধ্যাদেশ জারি করবেন, সেখানে ওনার ডিসেন্টিং ওপিনিয়ন থাকতে পারে না। দেখেন ইভেন্চুয়াল মানে 84টি যে বিষয় একমত হয়েছে সেটিও কিন্তু লেখা থাকতে পারে না। জনাব পাপিয়া জেনে থাকবেন জিয়াউর রহমান যে গণভোটটি করেছিলেন সেখানে 2-3 লাইনের মানে সেন্টেন্সের ভিত্তিতে গণভোট করেছিলেন। সো বর্তমানেও কিন্তু যদি গণভোটটি হয় সেখানে বড়জোর 5টি সেন্টেন্স থাকতে পারে, বাক্য থাকতে পারে, নয় 10টি, কিন্তু 84টি বিষয় তো থাকতে পারে না। কিন্তু এখানে মোল্লা ভাই, এখানে আমার একটা বিষয় আছে যে মানে আপনি বলছেন তাহলে বিএনপির যে ডিসেন্ডিং বিষয়টি আছে সেগুলো বিএনপি প্রচার করবে কি করে? মানে জনগণের সামনে গিয়ে বলবে যে আপনারা না ভোট দেন, কারণ এখানে যে 44টা বিষয়, 48টা বিষয়। ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি গণভোটের পক্ষেও না, বিএনপি জুলাই সনদের পক্ষেও না। না, এটা আপনি মনে করলে তো হবে না। মানে এটা বিএনপি বাদ দিলাম, যার এই সংখ্যা বিএনপি জুলাই সনদের পক্ষে না। গণভোটের বিষয়গুলো বাংলাদেশের সংবিধানে আসুক, বাংলাদেশের রাজনীতিতে আসুক, বিএনপি তা বিশ্বাস করে না। সাইফুল হক, আপনি এই মানে ঐক্যমত্য কমিশনের সভায় দীর্ঘদিন আপনি এখানে বসেছেন, মানে আপনি আপনার আলোচনার মধ্যে একটা কথা বলছিলেন যেটা আমার খুব মানে মনে হলো যে এটা আসলে একটু তুলে আনা দরকার, যে এটা যদি একটা উদাহরণ হয়ে যায় সত্যি, এবং ধরেন কোন একটা সরকার যদি মনে করে যে আমি ফ্যাসিস্ট হব, তাহলে সে কিন্তু বারবার এভাবে আসলে কনস্টিটিউশন চেঞ্জ করতে থাকবে, একটা গণভোট দিয়ে দেবে, গণভোট দিয়ে নিজে জিতে আসবে, নিজে জিতে এসে বলবে হ্যাঁ আমি এখন থেকে এটা করলাম ইত্যাদি। এটা উদাহরণ তো আছেই আসলে। আচ্ছা জি, আমি একটু সংক্ষেপে রেসপন্ড করি। প্রথম হচ্ছে যে ধরুন বিএনপি, আমরা যে যুগপথের শরীরটা, আমরা যে বিএনপির সঙ্গে 31 দফা দিয়েছি এটা সংস্কারের প্রস্তাব, এটা কিন্তু অভ্যুত্থানেরও আরো 1.5 বছর আগে। তার মানে হচ্ছে যে পরবর্তীকালে ধরুন জামাত ইসলামী বা এনসিপি, তো দলটাই পরে গঠিত হয়েছে, তাদের সংস্কার প্রস্তাবগুলো এসছে কিন্তু অনেক অনেক পরে এসে। তার মানে হচ্ছে যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি বা যারা যুগপথে ছিলাম, আমাদের পাবলিক কমিটমেন্ট কিন্তু অনেক আগে থেকে, আজ থেকে প্রায় 3.5 বছর আগে থেকে, যে পুরনো এমন একটা ব্যবস্থা দরকার যে ব্যবস্থা কোনো দল বা কোনো ব্যক্তি ক্ষমতা যাওয়ার পরে যাতে কর্তৃত্ববাদী হয়ে উঠতে না পারে। তার জন্য আমরা বলেছি রাষ্ট্র সরকার সংবিধানের ডেমোক্রেটিক তার যে ট্রানজিশন, তার যে রিফর্মটা সেজন্য দরকার। ফলে সরকার যদি কিছু নাও করে, ধরেন জুলাই সনদের বিদ্যমান আলোচনা যদি যদি কোনো কারণে পণ্ড হয়ে যায়, তারপরে কিন্তু আমাদের পাবলিক কমিটমেন্ট, ভবিষ্যতে যারা সরকারে যাবেন, পার্লামেন্ট গঠন করবেন, আমাদের কিন্তু 31 দফা বা যা রিফর্ম আছে সেগুলো কিন্তু আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। না হলে রাজনৈতিক দল হিসেবে আমাদের ক্রেডিবিলিটি, গ্রহণযোগ্যতা বলে কিন্তু কিছু থাকবে না। তখন আপনাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠবে। আর আপনি আমাকে লাস্ট যে প্রশ্নটা করলেন সেটা আপনি সঠিকভাবে বলেছেন। এরকম একটা প্রেসিডেন্ট যদি দাঁড়িয়ে যায়, আমার ভাই বললেন বাস্তবে তো আমরা এখানে বিপ্লব করিনি, আমরা এখানে বিপ্লবের উপাদান ছিল, আমরা একটা অভ্যুত্থান করেছি, অনেক আকাঙ্ক্ষা ছিল। না ঠিক আছে, আমরা রেভলিউশন, আপনার কি রেভলিউশনারি গভর্নমেন্ট কি ফর্ম করেছেন? বিপ্লব করি, আমরা বিপ্লব করলে বঙ্গভবনে যে রাষ্ট্রপতি ভবিষ্যতে একটা খারাপ নজির হয়ে থাকবে। কেউ যদি ফ্যাসিস্ট হতে চায়, শহীদ মিনার ছিল তো আপনাদের জন্য, সংবিধানের বাইরে যে শহীদ মিনারে যে তো বিপ্লবী সরকার শপথ নিতে পারতো, তো নেয়নি। না আপনার রেভলিউশন গভর্নমেন্ট কই? টোটাল রেভলিউশন না, রেভলিউশন গভর্নমেন্ট কই আপনার? এটা কথাগত আপনার রেভলিউশন গভর্নমেন্ট কই বলেন না আমাকে।
আপনি রেভলিউশনারি গভর্নমেন্ট কই আচ্ছা, এই বলেন? আলোচনা আমরা শেষ করতে না, পারবো আমি না। একটু জানতে চাচ্ছি ব্যারিস্টার সাহেব, আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনার রেভলিউশনারি গভর্নমেন্টটা কই বলেন। রেভলিউশন আপনি রেভলিউশন করেছেন, রেভলিউশনারি গভর্নমেন্ট কই? আপনি আপনি তো কি প্রশ্ন করেছেন, সংবিধান আমাকে একটু সাসপেন্ড জবাব দিতে করেছেন? দেন। আচ্ছা, একটু ওনাকে শুনি, মানে ভাই, বলেন। আপনি প্রশ্ন করেছেন, আমাকে জবাব দিতে দেন। বলেন জবাব দিতে দেন। বলেন। এই সরকারটি, বর্তমান সরকারটি যে ক্ষমতায়, এটি সাংবিধানিক, কনস্টিটিউশনাল, আবার রেভলিউশনের সমর্থনে গঠিত। অর্থাৎ ইট ইজ এ কম্বিনেশন অফ ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল গভর্নমেন্ট প্লাস রেভলিউশনারি গভর্নমেন্ট। আচ্ছা। এইটা একই, মানে দুটো বিষয় একসাথে মিলে এই সরকারটি চলছে। এটি কিন্তু অ্যাজ সাচ, যদি টোটাল কনস্টিটিউশনাল আপনি ফ্রেমওয়ার্কে চিন্তা করেন, এই সরকার যতদিন ক্ষমতায় আছে, এই সরকার যা করছে, আপনি রেভলিউশনারি স্পিরিট ছাড়া এই সরকারের সময় কার্যক্রমকে আপনি এন্ডোর্স করতে পারেন না। Endorse করতে পারবো না। আমি কনস্টিটিউশনাল প্লাস রেভলিউশনারি। অ্যাডভোকেট আশরাফি পাপিয়া, আপনার এক মিনিটের মতো একটু নেব, কারণ অন্য আরেকটা প্রসঙ্গ আছে, সেখানে একটু সাইফুল ভাইয়ের সঙ্গে আমার একটু আলাদা। না, উনি যেখানে বললেন যে ব্যারিস্টার সাহেব যে বিএনপি বারবার করে বলেছে পিআর আমরা বুঝি না, বিএনপি কথা কোথাও বলেনি। বিএনপি বলেছে যে মিঠুন চক্রবর্তী নাটকের মতো যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, ভোট দিব সন্দ্বীপে, নির্বাচিত হবে মালদ্বীপে। বিষয়টা হচ্ছে এখানে। আর আওয়ামী লীগের ভোটাররা থেকে গেছে, যারা অপরাধ করছে তারা পালায় চলে গেছে। তাহলে আওয়ামী লীগের ভোটেরা, তারা যদি একটা, যেমন আপেল প্রতীক নিয়ে গতবার দাঁড়াইছে কেউ, এখন আপেল প্রতীক নিয়ে গোটা বাংলাদেশে যদি স্বতন্ত্র দিয়ে দেয়, তাদের যদি একটা বিশাল পার্সেন্টেজ যে ভোটারটা সেটা যদি চলে আসে, তাহলে এখানে আওয়ামী লীগ পুনর্বাসন হবে। বিএনপি কে শুধু আপনাদের মতো আওয়ামী লীগের সাথে পীড়িত করে আওয়ামী লীগের মুসলিম ভোট, হিন্দু ভোট, বৌদ্ধ ভোট, খ্রিস্টান ভোট হাদিয়া দিয়ে নাও, হাদিয়া দিয়ে নাও। দেশের মানুষ যদি আওয়ামী লীগকে ভোট দিয়ে আনতে চায়, তাহলে আপনি আমি ঠেকানোর কে আসলে? সুতরাং আপনারাই তো বলছেন যে আওয়ামী লীগকে দেশের মানুষকেও ভোট দেবে না। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি একাত্তর জার্নালে যুক্ত হওয়ার জন্য। সাইফুল হক একটু থাকবেন, বিরতির পরে একটা প্রসঙ্গ আছে, এটা নিয়ে একটু আলাপ করতে চাই আপনার সঙ্গে। জি দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একাত্তর জার্নালে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা এই পর্যায়ে একটা খবর নিয়ে একটু আলোচনা করতে চাই। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, গত 3.5 বছরে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় সরকারের পরিবর্তন বা উত্থানের মূল কারণ ছিল অদক্ষ ও দুর্বল শাসন। সাইফুল হক, এই যে মন্তব্য, মানে অজিত দোভাল তো আমরা দেখেছি যে 17 বছর আওয়ামী লীগের শাসন আমলে অজিত দোভাল একভাবে বেশি সমর্থন, হ্যাঁ, এবং বাংলাদেশে তার আসা যাওয়া খুব অবাধ ছিল, এবং নানান প্রসঙ্গে অনেক কিছু বের হচ্ছে, অনেক কিছু শোনা যায়। সেই জায়গায় মানে তার এই ধরনের মন্তব্য অন্য দেশ নিয়েও বলেছেন, তার প্রসঙ্গে তিনি বাংলাদেশকেও একই পাল্লায় বলেছেন যে এখানে শাসনের দুর্বলতার কারণে হয়েছে। আমি দেখেছি, আমি টেলিভিশন নিউজে আমি দেখেছি, কিন্তু আমি ওনার বিস্তারিত ভাষ্যটা দেখার সুযোগ হয়নি। টেলিভিশনে যেটুকু আমি দেখেছি, আমার রেসপন্সটা হচ্ছে যে যেটা আপনি উল্লেখ করছিলেন, বাংলাদেশের দুর্বল সরকার এটা বিবেচনা করবার কোনো, কারণ এই রাষ্ট্র 54 বছরের ইতিহাসে গত আওয়ামী লীগ বা শেখ হাসিনার নেতৃত্বে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়েছে, এটা বলতে পারেন সবচেয়ে রিপ্রেসিভ এবং সবচেয়ে নিপীড়নমূলক, দমনমূলক, সবচেয়ে কর্তৃত্ববাদী একটা রাষ্ট্র। এবং যেখানে বলতে পারেন সরকারের সাথে দলকে বেশিরভাগ সময় আলাদা করে দেখা যায়নি, বরঞ্চ রাষ্ট্র অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করে এসছে। এবং যেখানে বলতে পারেন আপনি এর আগে 3বার নির্বাচনের নামে ভারত যেই রেজিমকে অন্ধভাবে সমর্থন জোগাতে যে সমগ্র রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই তাদের যে অবস্থান, এই অবস্থানটাকে তারা মোকাবেলা করেছে পুরো স্টেট মেশিনারিকে একটা দলীয় আনুগত্যের মধ্যে আনার ক্ষেত্রে। এবং দুর্ভাগ্যজনকভাবে অজিত দোভালদের নেতৃত্বে এর আগেকার কংগ্রেস সরকার, পরবর্তীকালে বিজেপি এসে তারা কিন্তু এই সরকারকে এক কাট্টা সমর্থন দিয়ে এসছেন। বাংলাদেশের ক্ষেত্রে এই কথাটা বলা যাবে না, বরঞ্চ তার এখানে পরিবর্তন হয়েছে
তার এই একটা জনবিচ্ছিন্নতার কারণে, একটা কর্তৃত্ববাদী শাসনের জন্য, কারণ তিনি নিয়মতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তনের যে পথ, এই পথটা আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছিল। ভোটের মধ্য দিয়ে যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেট যেভাবে তার সরকার পরিবর্তন করে ভোটের মধ্য দিয়ে নিয়মতান্ত্রিক ভাবে, আপনি নিশ্চয়ই একমত হবেন, আমার দর্শক শ্রোতারা একমত হবেন, যে আমরা এরকম একটা গণজাগরণ, গণ অভ্যুত্থানের পথ ছাড়া ওই অতীত ফ্যাসিস্ট রেজিমকে কিন্তু সরানোর অন্য কোনো পথ কিন্তু ছিল না। যে জন্য আমাদের 2000 ছাত্র তরুণ শ্রমিকদেরকে জীবন দিয়ে, হাজারো 25-30 হাজারকে আহত হয়ে আমাদেরকে দায়িত্ব নিয়ে কিন্তু এরকম গণজাগরণ, গণ অভ্যুত্থানটা করতে হয়েছে। তার কথা যদি এই স্বীকৃতিটা থাকতো, যেটা জনবিচ্ছিন্ন সরকার কেবলমাত্র একটা স্টেট মেশিনারি দিয়ে কখনো দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারেন না, তাহলে আমি বুঝতাম যে তাদের একটা বাংলাদেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভারতের নিরাপত্তার তিনি প্রধান ব্যক্তি, সুতরাং তার নিশ্চয় তার একটা বক্তব্যের অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে। শ্রীলঙ্কার ব্যাপারটা একেবারেই ভিন্ন। শ্রীলঙ্কা একইভাবে জনবিচ্ছিন্ন সরকার, অর্থনৈতিক কারণে, সামাজিক দুর্যোগের প্রেক্ষিতে গণজাগরণ, গণ অভ্যুত্থান হয়েছিল, এবং যারা অভ্যুত্থানকারী যে সরকার, অনেক ঘটনার পরে তারা এখন সরকারে আসছেন, সরকার গঠন করেছেন, রাষ্ট্রপতি হয়েছেন। নেপালে আমাদের এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো গণতান্ত্রিক সংবিধান, নিশ্চয় আপনি একমত হবেন। আমার বন্ধুরা সরকারও ছিলেন, বিরোধী দলও ছিলেন, যারা ব্যক্তিগতভাবে অনেকে আমার বন্ধু, এই এপি ওলির সহ অনেকে যারা ছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে একটা ভালো সংবিধান, গণতান্ত্রিক সংবিধান, কিন্তু সেখানে দুর্নীতি অথবা পুরো মানুষের দারিদ্র্য, চরম বৈষম্য, এই একটা সামাজিক এই যে ক্ষোভের জায়গা থেকে সেখানে যে অভ্যুত্থান যেটা হলো, আমি দুর্ভাগ্যজনক ভাবে অজিত দোভাল যদি এগুলোর ব্যাপারে আরেকটু মনোযোগ দিতেন, তাহলে প্রতিবেশীদের সাথে সম্পর্কটা উন্নয়নের জন্য ভালো হতো। কোন প্রতিবেশীর সাথে ভারতের ভালো সম্পর্কটা দুর্ভাগ্যজনকভাবে তৈরি হয়নি, অথচ ভারতের সুযোগ ছিল সকল প্রতিবেশীকে আস্থায় নিয়ে কিন্তু এই অঞ্চলে পথ চলা। সাইফুল ভাই, আপনি একটা বিষয় একটু এড়িয়ে গেছেন। সাইফুল ভাই, আমি আপনাকে একটু বিষয় এড়িয়ে গেছেন, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিগত সরকার, মানে বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য অজিত দোভাল করেছেন, এই সরকারকে আপনারাও জানেন যে গোপনে বাংলাদেশে এসে এই অজিত দোভাল এই গভর্নমেন্টকে কিভাবে পরিচালনা করতে হয় সবগুলোর পরামর্শ কিন্তু এই অজিত দোভালই দিয়েছেন। এবং সেই অজিত দোভাল যদি এখন ওইখানে বসে বলে যে দুর্বল নেতৃত্ব, কর্তৃত্ব, প্রশাসন, শাসন যাই বলেন না কেন, তার হোটাই হচ্ছে অজিত দোভাল। এবং এই অজিত দোভালের এই বক্তব্যের জন্য তার মাপ চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত, যে বাংলাদেশকে একটি তাবেদারি সরকার বানানো, এবং সেখানে এই সরকার, বিগত যে আওয়ামী সরকার, সেই আওয়ামী সরকারকে যে এই ধরনের একেবারে ঠুটো জগন্নাথ বানিয়ে রাখার ক্ষেত্রে নাটের গুরুই হচ্ছে আপনার অজিত দোভাল। সেই 15 বছর পরে সে তার কি খুব বিজ্ঞতা, তার অভিজ্ঞতা, এগুলো কি বাড়লো নাকি? সেটা আমি একটু যোগ করি। দুর্ভাগ্যজনক ভাবে এই ভারতের, ধরুন আমাদের এই গণজাগরণ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের বাংলাদেশ নীতির যেটা বিপর্যয় হয়েছে, ভারত যেভাবে বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চেয়েছে, তাদের অনুগত রাষ্ট্র সরকার হিসেবে দেখতে চেয়েছে, বাস্তবে আমাদের জনগণ, ছাত্র, তরুণ, শ্রমিকরা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু একটা স্বাধীন একটা জাতি রাষ্ট্র হিসাবে বা রাষ্ট্র হিসাবে আমাদের নতুন যে যাত্রা, নতুন যে অভ্যুদয়, এই বাস্তবতাকে ভারতের নীতি নির্ধারকরা এখনো তারা যে স্বীকার করতে পারেননি, এখনো মনস্তাত্ত্বিক ভাবে তারা এখন যে গ্রহণ করতে পারেননি, অজিত দোভালের এই বক্তব্যের মধ্য দিয়ে তারও খানিকটা বহিঃপ্রকাশ। এবং গত 14 মাসে তারা কিন্তু আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আমরা দেখছি এখনো পর্যন্ত ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, আমাদের পার্থক্য থাকলো, এবং একটা বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন এবং ভারতের নানা পর্যায়ে সেখানে অব্যাহত আছে। এটার ব্যাপারে স্বীকৃতির দরকার ছিল। আমরা তো ভারতের সঙ্গে নিশ্চয়ই যুদ্ধ করতে চাই না, আমরা ন্যায্যতা, সমতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান চাই, এবং আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জায়গা থেকে ভারতের সাথে নিশ্চয়ই আমরা সৎ প্রতিবেশী বসবাস করতে চাই। দুর্ভাগ্যজনক ভাবে ভারত এখনো সৎ প্রতিবেশীর কোনো প্রমাণ ভারত কিন্তু রাখতে পারেনি। সেটা আমরা অজিত দোভালের বক্তব্যে আরেকবার কিন্তু আমরা এটা লক্ষ্য করলাম। অনেক ধন্যবাদ সাইফুল হক যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। আপনাকে অনেক শুভেচ্ছা। দর্শক শ্রোতা,
দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন আশা। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। এ পর্যায়ে একটা ছোট্ট একটু আলোচনা করতে চাই। 9 মাস পর খুললেও শর্তের চাপে সেন্ট মার্টিনে যাননি পর্যটক, যাত্রী না পাওয়ায় ছাড়েনি জাহাজ, চলেনি কোনো নৌযান। অতিথি যুক্ত করে নেব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল আমিন, বনবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি অধ্যাপক আল আমিন একাত্তর জার্নালে। মানে পরিস্থিতিটা আসলে কি সেন্ট মার্টিনে? এই যে মানে খুবই আগ্রহ নিয়ে তো আসলে মানুষের যাওয়ার কথা, কিন্তু সেখানে পাওয়া গেল না, পর্যটক পাওয়া গেল না, যেতে পারেনি। আবার জাহাজের লোকজনও খুব যেতে যে আগ্রহী ছিল সেরকমও না, প্রচারণা খুব বেশি দেখা যায়নি। মানে পরিস্থিতিটা আসলে কি? যুক্ত করার জন্য সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি একাত্তর জার্নালের সকল দর্শকদের এবং শ্রোতাদের। সত্যি কথা হলো, সেন্ট মার্টিন একটা আমাদের খুবই ক্রিটিক্যাল এরিয়া, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। ওটার জন্য গভর্নমেন্টে অনেকগুলো অনুষঙ্গ সাথে জুড়েছে, পার্টিকুলারলি পর্যটকদের জন্য। এটা এলাকার প্রতিবেশ এবং পরিবেশ দুটো রক্ষার জন্যই আসলে করা। এখন ওই গভর্নমেন্টের বর্তমান যে পলিসি, তাতে একরকমের নিরুৎসাহিতকরণ আছে এর মধ্যে, যেন ওখানকার যে প্রতিবেশ এবং পরিবেশের যেটুকু নষ্ট হয়েছে ওইটা ফিরিয়ে আনা যায় কিনা। পার্টিকুলারলি ওখানে অনেকগুলো প্রজেক্ট চালু আছে ওই আমাদের রেস্টোরেশনের জন্য আর কি ওখানে। তো এখন ওটার জন্য অনেকগুলা হার্ডেলস আপনার সেট করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো যে 9 মাস ওখানে যেতে পারবে না, এটা বন্ধ করা আছে। তাও চালু হলো নভেম্বরের 1 তারিখ থেকে ফেব্রুয়ারির আগ পর্যন্ত, আপনার মানে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত থাকবে চালু। এখন এখানে পর্যটকরা সাধারণত পর্যটন সবসময় সেখানেই সবচেয়ে ভালো যেখানে এভরিথিং ফ্রি, এরকম একটা অবস্থা। কিন্তু আমাদের এখানে যে সেন্ট মার্টিনের যে অবস্থা, সেইখানে আপনার এইভাবে ফ্রি দিলে কিন্তু কিছুদিন পরে আপনার ওখানে মানুষ এমন যেত না, কারণ ওখানে কিছুই থাকতো না, না কোরাল রিফ থাকতো, না ওখানে কোনো একটা ছোট শামুক পর্যন্ত মাঝখানে পাওয়া যেত না, এরকম অবস্থা হয়ে গেছে। তো এটা রেস্টোরেশন হচ্ছে এখন, যেটুকু শুনছি যে শামুক, লাল কাঁকড়া, এগুলো বেশ সুন্দরভাবে আসছে। মানুষ গেলে কিন্তু খুবই ইয়ে পাবে, মানে যারা পরিবেশ দেখতে চায়, যারা প্রাকৃতিক অবস্থায় একটা না, এরকম অনেক পর্যটক দেশ আছে, যেমন ধরেন মালদ্বীপ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সিশেলস, সেগুলো তো মানে এরকম মানে ইকোলজিক্যালি খুবই ইম্পর্টেন্ট জায়গা, তারাও তো ম্যানেজ করে এবং সারা বছরই যাওয়া যায়। আমাদের এখানে মানে নিরুৎসাহিত করার কথা বললেন যে এটা না, আসলে জায়গাটাতে কিছু ক্ষতি হয়েছে, অস্বীকার করা যাবে না, ক্ষতি হয়েছে। ওই ক্ষতিটাকে পুষিয়ে আগের অবস্থায় রেস্টোর করার জন্য গভর্নমেন্টের প্রায় 100 কোটি টাকার উপরে প্রজেক্ট ওখানে রান করছে। তো এখন ওগুলো যদি আসলে সত্যিকার অর্থে সুন্দরভাবে ইনভেস্টমেন্টগুলা কাজে লাগে গভর্নমেন্টের, এবং এটা রেস্টোর হয়, আবার আমাদের এটার ইকোলজিক্যালি রেস্টোর যদি হতে পারে এই দ্বীপটা, তাহলে কিন্তু অনেক বড় কিছু পাওনা আমরা পেতে পারি। প্রফেসর আল আমিন সাহেব, আমি এখানে ক্ষতিটা কাদের কারণে হলো, মানে কি কারণে এই ক্ষতিটা হলো এবং রেস্টোরেশন কেন? এবং আর একটা বিষয় আমরা যতদূর জানি সেটা একটা সিকিউরিটির ব্যাপার ছিল, মানে আমাদের ওপাশে মিয়ানমার থেকে যে গোলা নিক্ষেপ করা, এই বিষয়গুলো ছিল। সব মিলে কি মানে পরিবেশটা কিরকমটা ছিল মনে হয় আপনার? আপনার প্রথম প্রশ্নটা যেটা, যে অন্যান্য দেশেও তো এরকম আছে, এখন আমাদের এখানে কেন পাচ্ছি না আমরা? এটাতে হলো আমাদের পর্যটকদের
বিহেভিয়ারাল চেঞ্জ দরকার, এবং এই জন্য সবচেয়ে বড় জিনিস হলো ওনাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে। এই সচেতনতার যেই মানদণ্ড, সেই মানদণ্ডে আমাদের পর্যটকরা অতটা ওয়াকিবহাল না, যার জন্য উনি ভেঙে নিয়ে আসে কোরাল রিফ, কিনে নিয়ে আসে কেয়া বনের ফল, যে টার্টেলের মানে কাছিমের যে ডিম যেখানে আছে ওইখানেই ওনাকে যেতে হবে, যেখানে ইলেকট্রিসিটির লাইট পড়লে কাছিমদের স্বাভাবিক প্রজননে সমস্যা হয়, ওই জায়গায় দাঁড়িয়ে বারবিকিউ করতে হবে। এইগুলো তো আপনার নষ্ট করেছে সিচুয়েশন। তো এইগুলো থেকে বেরিয়ে এসে আমরাও শিক্ষিত হয়ে নিই, যেন এরকম একটা সুন্দর মানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াকে আমরা ভ্রমণের মধ্যে ঢুকাবো, এবং ওখানকার যারা যেই জিনিসপত্র আমরা দেখতে যাই, আসলে সত্যিকার অর্থে যে কথা বলে আমরা যাই, ওখানে তো কেউ রিসোর্টে রাত কাটানোর জন্য তো কেউ যায় না। এতে যায় হলো ওর টোটাল পরিবেশটাকে সে যেন এনজয় করতে পারে। ওটা কোনো কারণ, বিভিন্ন কারণেই বিঘ্নিত হয়েছে, সত্যি কথা। এখন ওগুলাকে রেস্টোর করে আমাদের যে পর্যটন শিল্পটা আছে, তাদের যে কিছু বিষয় আছে, ওটাও আমার মনে হয় ধর্তব্যের মধ্যে আনতে হবে। জি। অনেক সময় দেখা যায় যে যেই জাহাজ মালিক তার আবার ভিতরে রিসোর্ট আছে, উনি জাহাজে করে তাদেরকে নেন, ওরা রিসোর্টে থাকে। এখন রাতে রিসোর্টে থাকা বন্ধ হয়েছে, তাই ওনার জাহাজ চালানোরও আর ইচ্ছা নেই। ও আচ্ছা, মানে এটাও একটা কারণ যে জাহাজ মালিকরা জাহাজ ছাড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, যে কারণে পর্যটকরাও মানে একটা অনিশ্চয়তার মধ্যে কেন আসলে উনি যেতে চাইবেন। হ্যাঁ, জি, পর্যটন সবসময় শিল্প সেখানেই বিকাশ হবে যেখানে কোনো অনিশ্চয়তা থাকে। অনিশ্চয়তা থাকবে না। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল আমিন এবং আমির ইসলাম কাগজি ভাই, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঙ্গে পাবো আশা করি।